স্টুডেন্টস, আজকে আমরা ইলেকট্রিক ফিল্ডের পার্ট 6 এই অংশে আমরা প্রথমে পরাবিদ্যুৎ এটা পড়ব, তারপরে তড়িৎ ফ্লাক্সটা পড়ব। পরাবিদ্যুৎ মানে অন্তরক, তোমরা যেটা জানো, হ্যাঁ, ডাইইলেকট্রিক। এটা কি জিনিস? এমনিতে আমরা পরিবাহী জানি। পরিবাহী কি? মানে যাতে মুক্ত ইলেকট্রন থাকে এবং যে তড়িৎ পরিবহন করে, তাই তো? তো মুক্ত ইলেকট্রন ওখানে থাকে পরিবাহীতে, কিন্তু এই পরাবিদ্যুৎ বা অন্তরক এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তাহলে প্রথমেই এর ডেফিনেশন কি হবে? অন্তরক এটা আমি লিখে দিয়েছি, দেখো। যেসব পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে না তারা তড়িৎ বহন করতে পারে না, এদের পরাবিদ্যুৎ বা অন্তরক বলে। এটা দুভাগে ভাগ করা যায়, হ্যাঁ। কিরকম? অমেরুবর্তী পদার্থ হয় আর মেরুবর্তী পদার্থ হয়। অমেরুবর্তী পদার্থ কোনগুলো? ধরো আমরা জানি যে প্রত্যেকটা পদার্থ অণু নিয়ে তৈরি, হ্যাঁ। অণু আবার পরমাণু আছে, পরমাণুর মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে, ঠিক আছে? নিউক্লিয়াস আছে, তাকে ঘিরে ইলেকট্রন থাকে। অণুর মধ্যেও দুটো পরমাণু বা তিনটে পরমাণু নিয়ে অণু তৈরি হয়। তাহলে এই অণুতে কি থাকে না, অমেরুবর্তী পদার্থের অণুগুলোতে যে পজিটিভ আর নেগেটিভ, মানে ধনাত্মক আধানের যে কেন্দ্র আর ঋণাত্মক আধানের কেন্দ্র, এটা একটা বিন্দুতে থাকে, একটা বিন্দুতেই থাকে, হ্যাঁ। এই জন্য এটাকে বলা হচ্ছে অমেরুবর্তী পদার্থ। আর মেরুবর্তীতে কি হবে না, এগুলো একটু আলাদা গ্যাপে থাকে, একটু তফাৎ থাকে, হ্যাঁ, এদের মধ্যে একটু ব্যবধান থাকে, হ্যাঁ, তখন এগুলোকে বলা হচ্ছে মেরুবর্তী পদার্থ। তাহলে দেখো, অমেরুবর্তী পদার্থের ডেফিনেশন কি না, যেসব পদার্থের অণু ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র, অণুর ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র মানে ইলেকট্রন সমূহের কেন্দ্র, আর ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র অর্থাৎ প্রোটন সমূহের কেন্দ্র একটা বিন্দুতে থাকে, তাদের অমেরু পদার্থ বলে। যেমন তাদের অমেরুবর্তী পদার্থ বলছি, যেমন কি মিথেন CH4, হ্যাঁ, মিথেনের সংকেত এটা জানো। এটা হচ্ছে অমেরুবর্তী পদার্থ। মেরুবর্তী পদার্থ কোনগুলো? যেসব পদার্থের অণুর ঋণাত্মক আধান আর ধনাত্মক আধান, এদের কেন্দ্রগুলো একটু তফাতে থাকবে, মানে এখানে প্লাস, এখানে মাইনাস, হ্যাঁ, এই দুটো একটু তফাৎ থাকবে। প্লাস আধানের কেন্দ্র আর মাইনাস আধানের কেন্দ্র একটু তফাৎ থাকছে, এইগুলোকে বলা হচ্ছে মেরুবর্তী পদার্থ, হ্যাঁ। মেরুবর্তী পরাবিদ্যুৎ, মেরুবর্তী পরাবিদ্যুৎ বা মেরুবর্তী পরাবৈদ্যুতিক পদার্থ বলতে পারে, বা মেরুবর্তী পদার্থ এগুলো। তো যেসব পদার্থের অণু ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র এবং ইলেকট্রন সমূহের কেন্দ্র, ঠিক আছে, ইলেকট্রন সমূহ এবং ধনাত্মক আধানের কেন্দ্র, ঋণাত্মক আধানের বন্টনের কেন্দ্র বা ইলেকট্রন সমূহের কেন্দ্র, ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র বা ইলেকট্রন সমূহের কেন্দ্র এবং ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র অর্থাৎ প্রোটন সমূহের কেন্দ্র একই বিন্দুতে না থেকে সামান্য ব্যবধানে থাকে, যেমন জল, অ্যামোনিয়া, হ্যাঁ, এর আগের দিন আমরা দেখিয়েছিলাম HCl, তাই না? তো হ্যাঁ, এবারে এইভাবে সাজানো হচ্ছে, এবার সেজে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে অমেরুবর্তী পদার্থকে তড়িৎ ক্ষেত্রে রাখলে সেখানে সেটা মেরুবর্তী পদার্থে পরিণত হচ্ছে। আর মেরুবর্তী পদার্থকে, এটা মেরুবর্তী পদার্থ এমনিতে তো মেরু এর আছেই, হ্যাঁ, দ্বিমেরু আছে এটা, কিন্তু ভ্রামকটা টোটাল 0 হয়ে যাচ্ছে এখানে, কিন্তু এবারে একটা ভ্রামক সৃষ্টি হচ্ছে, তাই না? এখানে আর লব্ধি। তড়িৎ ক্ষেত্রে পরিবাহী আচরণ কেমন হবে? একটা তড়িৎ ক্ষেত্র ধরো এখানে কোন একটা পরিবাহী আছে, হ্যাঁ। তো তড়িৎ ক্ষেত্র তো আমরা জানি এটা পজিটিভ। এখানে যদি কোনো পরিবাহীকে রাখা হয় তাহলে কি হবে
না এর যে মুক্ত ইলেকট্রন যেগুলো থাকে, পরিবাহের মতো মুক্ত ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন কোন দিকে চলে আসবে? পজিটিভ দিকে। হ্যাঁ, তাহলে এদিকে কি হয়ে যাবে? ধনাত্মক। হ্যাঁ, ধনাত্মক। এদিকে ধনাত্মক আধান, এদিকে ঋণাত্মক আধান। তাহলে এখানে দেখো, এইখানে প্রাবল্য এইখান থেকে, এই দিক থেকে এই পাশে +2, এই পাশে যায়, হ্যাঁ প্লাস দিক থেকে যায়, ধনাত্মক দিক থেকে, হ্যাঁ +2 মাইনাস বলতে পারো, মাইনাস দিকে নিশ্চয়ই যাচ্ছে। আর এখানে কি হবে? +2 মাইনাস, বিপরীত দিকে। তাহলে পরিবাহের অভ্যন্তরে একটা বিপরীত তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এই বাইরের তড়িৎ ক্ষেত্র আর বিপরীত ভিতরে যে বিপরীত তড়িৎ ক্ষেত্র, এই দুটো একটা আরেকটাকে প্রশমিত করে, হ্যাঁ প্রতিনিধিত্ব করে, ঠিক আছে? একটা আরেকটাকে ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে নেট ফল কত হবে? 0। এই কারণে পরিবাহের ভিতরে কোনো প্রাবল্য থাকে না। হ্যাঁ, আমরা বলি পরিবাহের ভিতরে কোনো কি থাকে না? প্রাবল্য থাকে না। তাহলে তড়িৎ পরিবাহী বা পরিবাহীর ভিতরে কোনো তড়িৎ প্রাবল্য থাকে না কেন, বা প্রাবল্য শূন্য হয় কেন, তার এটাই প্রমাণ। আগে আমরা দেখলাম যে তড়িৎ ক্ষেত্রে কোনো পরিবাহীকে রাখলে তার আচরণ কি হবে, কিরকম, সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব যে তড়িৎ ক্ষেত্রে যদি কোনো পরাবৈদ্যুতিক পদার্থ রাখি তাহলে কি হবে। তো পরাবৈদ্যুতিক পদার্থকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, কিরকম? একটা মেরুবর্তী, একটা অমেরুবর্তী। আমরা অমেরুবর্তী পদার্থকে যদি তড়িৎ ক্ষেত্রে রাখি তাহলে সেটা মেরুবর্তী পদার্থে পরিণত হয়, হ্যাঁ, কারণ তাদের ধনাত্মক এবং ঋণাত্মক আধানের আপেক্ষিক সরণ ঘটে, আধানের কেন্দ্র আপেক্ষিক সরণ ঘটে, এই কারণে ওটা মেরুবর্তী হয়ে যায়। তাহলে একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্রে কোনো পরাবিদ্যুৎ রাখলে পরাবিদ্যুতের অণুর ধনাত্মক ঋণাত্মক আধানের বন্টনের আপেক্ষিক সরণ ঘটে। এর ফলে অমেরুবর্তী পদার্থ মেরুবর্তী পদার্থ পরিণত হয় এবং তড়িৎ দ্বিমেরুগুলি তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হয়, হ্যাঁ বরাবর সজ্জিত হয়ে যায়। যেমন ধরো আমাদের এখানে একটা চিত্রে দেখানো আছে, এখানে একটা মেরুবর্তী পদার্থই দেখানো আছে, হ্যাঁ মেরুবর্তী পদার্থ, পজিটিভ নেগেটিভ পজিটিভ অণু আছে, দ্বিমেরু, প্রত্যেকটা একটা করে ভ্রামক আছে, টোটাল ভ্রামক কত? 0 হয়ে যাবে, সেইভাবে সজ্জিত আছে। একে তড়িৎ ক্ষেত্রে রাখা হলো, হ্যাঁ ই নট হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবার দেখা যাবে এরা একটা নির্দিষ্ট সঞ্চয় সজ্জিত হয়ে যাচ্ছে, মাইনাস গুলো এক সাইডে বাঁ দিকে, প্লাস গুলো এদিকে আছে, প্লাস, হ্যাঁ এইভাবে মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে সজ্জিত। এখানে ডটেড লাইন দিয়ে আমি দেখিয়েছি, দেখো এই অংশটা একটা আরেকটাকে ক্যান্সেল করে দিচ্ছে, মানে ভিতরে কোনো প্রভাব থাকছে না। তাহলে এই দিকটা পুরো নেগেটিভ থাকছে, এই দিকটা পজিটিভ। এর ফলে কি হবে না, এই পজিটিভ টু নেগেটিভ একটা অভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, হ্যাঁ এরপরে অভ্যন্তরীণ একটা প্রাবল্য সৃষ্টি হবে, সেটাকে আমি বলছি ইপি। এই আভ্যন্তরীণ প্রাবল্য এবং বহিস্থ প্রাবল্য এই দুটো আমরা দেখেছি যে পরিবাহীর ক্ষেত্রে এই দুটো সমান হয়েছিল, হ্যাঁ তাই পরস্পরকে ক্যান্সেল করেছিল। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, যেহেতু এর মুক্ত ইলেকট্রন নেই, তাহলে কি হবে না এই ক্ষেত্রে দেখা যাবে ইপি মান কম ই নটের চেয়ে, তাহলে ই নট মাইনাস ইপি। এটাই পরাবৈদ্যুতিক পদার্থ বা পরাবৈদ্যুতিক পদার্থের মেরুবর্তিতা, হ্যাঁ তড়িৎ মেরুবর্তিতা, এটাই হচ্ছে ই নট মাইনাস ইপি, পরাবৈদ্যুতিক পদার্থের মেরুবর্তিতা, তড়িৎ মেরুবর্তিতা। নোটটা লিখে নাও। বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পরাবৈদ্যুতিক পদার্থ অণুগুলির মেরুবর্তী হলে সেগুলো তড়িৎ ক্ষেত্রের দিকে সজ্জিত হওয়ার চেষ্টা করে, আর অণুগুলো যদি অমেরুবর্তিত হয় তাহলে সেগুলো কি হয়, আবিষ্ট হয়ে দ্বিমেরুতে পরিণত হয়, আর সেগুলো তড়িৎ ক্ষেত্রের দিকে সজ্জিত হওয়ার চেষ্টা করে, হ্যাঁ এই যে সজ্জিত হওয়ার চেষ্টা করেছে, তাই না? এদিকে মাইনাস, এগুলো প্লাস, এই ঘটনাটাকে বলা হচ্ছে মেরুবর্তিতা, এই ঘটনাটাকে আমরা বলছি মেরুবর্তিতা। ঠিক আছে, আমি আলোচনা করব। তড়িৎ ফ্লাক্স জানার আগে তোমাদেরকে ক্ষেত্র ভেক্টর জানতে হবে, ক্ষেত্র ভেক্টর। হ্যাঁ তোমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা বৃত্তের ক্ষেত্রফল এগুলো সব কি রাশি বলে জানো? না স্কেলার রাশি হিসেবে জানো। আমরা এবার দেখবো এই ক্ষেত্রফল ভেক্টর রাশি। হ্যাঁ এবারে তোমরা দেখবে যে ক্ষেত্রফল ভেক্টর রাশি কিভাবে হচ্ছে, ক্ষেত্রফল ভেক্টর রাশি সেটা তোমাদের বোঝাবো।
তার আগে দেখো আমার হাতে ধরো একটা চোঙ আছে, ঠিক আছে, এতে জল ঢেলে দিয়েছে, হ্যাঁ, জল দেওয়া আছে। এবারে জল কি না, জল হচ্ছে পদার্থ একটা, হ্যাঁ, তোমরা জানো জল যৌগিক পদার্থ। এবারে জলের আমরা কি মাপতে পারি, ভর মাপি, আয়তন মাপি, হ্যাঁ, ঘনত্ব মাপতে পারি, হ্যাঁ, তো এগুলো কি রাশি, স্কেলার রাশি। কিন্তু এই জলটাকে যদি আমি প্রবাহিত করি তখন এটা কি রাশি হয়ে যাবে, ভেক্টর রাশি, ঠিক আছে, যদি প্রবাহিত করি। তেমনি তোমাদের দেখাচ্ছি, ধরো এই প্লেট থেকে, হ্যাঁ, বলরেখা বেরিয়েছে, তড়িৎ বলরেখা, লম্বভাগ। এই সামনে আরেকটা প্লেট আমার হাতে আছে, হ্যাঁ, আয়তাকার প্লেট ধরে নাও। তো এটাকে যদি এইভাবে লম্বভাবে রাখি, দেখো বলরেখাগুলো লম্বভাবের মধ্যে ঢুকছে, বুঝতে পারছো? এবার দেখো এইটা আস্তে 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 তুমি এইভাবে ঘোরায়, হ্যাঁ, দিকটা যদি পরিবর্তন করি ক্ষেত্রফল, তাহলে দেখা যাচ্ছে দেখো যত দিক পরিবর্তন করছি বলরেখার সংখ্যাগুলো আস্তে 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 আস্তে, প্রথমে ছিল কটা, 5টা, এবারে যত ঘোরাবো 4টা হয়ে যাবে, হ্যাঁ, 2টো হয়ে যাবে, 3টে হয়ে যাবে, 2টো হয়ে যাবে, 1টা হবে, শেষে কোনটাই হচ্ছে না, তাই তো? তাহলে কি হচ্ছে, এর দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা দেখছি বলরেখার সংখ্যাটা কমে যাচ্ছে বা বেশি বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে এই দিক থেকে আমরা বলবো তাহলে একটা ক্ষেত্রফলটা একটা দিক আছে, হ্যাঁ, তাই এটা ভেক্টর রাশি। তো আমরা কোনো ক্ষেত্রে কোনো একটা ক্ষেত্রে ধরো একটা লম্বটা এই, তাহলে এই ক্ষেত্র ভেক্টরের দিক হচ্ছে এই লম্ব বরাবর, এটা আমাদের মনে রাখতে হবে। যে কোনো ক্ষেত্র, এক্ষেত্রে এর দিক হচ্ছে লম্ব বরাবর, ঠিক আছে। যদি গোলাকার হয় তাহলে কি হবে না, এখান থেকে কোনো একটা বিন্দুতে আমরা প্রথমে স্পর্শক টানবো, দিয়ে লম্ব টানবো, তাহলে এরকম লম্ব বরাবর, ঠিক আছে। এটা হলো ক্ষেত্র ভেক্টর। এবার দেখো আমরা ধরো তোমাদের যে প্লেটটা দেখিস, এই প্লেটটা এই দিকটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে এই আয়তাকার প্লেটটার ক্ষেত্রফল কত, এ ইন্টু বি, হ্যাঁ। তোমাদেরকে যদি জিজ্ঞেস করি, মাধ্যমিক ছেলেরা এ ইন্টু বি এ বি বলে দেবে, তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা বলবে স্যার এ ক্রস বি, তাই না, এ ক্রস বি। তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি, ক্ষেত্রফল এ ক্রস বি, তার মানে এ বি সাইন থিটা। এখানে থিটাটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এ বি সাইন 90 ডিগ্রি, তাহলে এই হলো এ বি। তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে ক্রস প্রোডাক্ট হয়েছে, তাহলে ক্রস প্রোডাক্ট হলে এই যে ভেক্টর ক্ষেত্রফল, এটা যদি আমি এস দ্বারা প্রকাশ করি, এস এগুলো সব ভেক্টর জিনিস, এ এটা একটা নির্দিষ্ট দিক, বি ও নির্দিষ্ট দিক, তাহলে ক্রস প্রোডাক্ট হচ্ছে। তাহলে এখানে তাহলে এর একটা দিক থাকবে, হ্যাঁ, সেটা কোন দিকে হবে, ধরো আমার হাতে 3 ডাইমেনশনাল অক্ষ আছে, হ্যাঁ, 3টে দিক, এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তাই না, ত্রিমাত্রিক 3টে মাত্রা। এটাকে যদি এইভাবে প্লেস করি এখানে, বোঝা যাচ্ছে? তাহলে কি হবে না, এদিকে এক্স আর এটা ওয়াই, এক্স ওয়াই প্লেনে এটা থাকছে, তাহলে সেক্ষেত্রে এর ক্ষেত্র ভেক্টর কোন দিকে হবে, এই উপর দিকে বা নিচের দিকে। যদি উপর দিকে হয় তাহলে এ বি, এটা এ আর বি, দিকটা জেড, তাহলে সেক্ষেত্রে জেড মানে এটা আই জে কে, তাহলে কে হবে, এর ইউনিট ভেক্টর হবে কে, কে হচ্ছে এটা ইউনিট ভেক্টর। বা আমরা এটাকে এরকম লিখতে পারি এ বি মাইনাস, তাই না, মাইনাস কিসের জন্য, যদি নিচের দিকে হয়, নিচের দিকে ইউনিট ভেক্টর, এই নিচের দিকে তো
এর ডিরেকশন হতে পারে, তাই না? এদিকে হতে পারে, এদিকে হতে পারে। তাহলে আমরা যেটা আঁকলাম, ধরো এইরকম আঁকলাম, আমি করে এইটাতে করি এইভাবে, এটা এক্স ওয়াই, এটা ধরো জেড, এক্স ওয়াই জেড, ঘড়ির কাঁটা উল্টো দিকে, ঠিক আছে? এক্স ওয়াই আর জেড। তাহলে এটা ভেক্টর এর ক্ষেত্র ভেক্টর কোন দিকে হবে? এর সমান্তরাল হবে বা পিছন দিতে হবে। তার মানে এ বি, এটা এ হয়, এই ডিসটেন্সটা বি হয়, তাহলে এ ইন্টু বি মাইনাস, ঠিক আছে? মাইনাস কি হচ্ছে? যখন নিচের দিকে থাকবে, মানে এর উল্টো দিকে থাকবে। এই ক্ষেত্রে উল্টো দিকে, এইদিকে এক্স ওয়াই, তাহলে এইদিকে কি হবে? জেড, আর এইটার ক্ষেত্রে মাইনাস কে, তাই না? এদিকটা কে হলে এদিকটা মাইনাস কে, তাহলে এটা হচ্ছে মাইনাস কে। সেরকম আবার যদি ধরো আমাদের এক্স ওয়াই জেড, এখানে একটা বৃত্ত আছে, বৃত্ত, তাহলে এর ব্যাসার্ধ যদি আর হয়, ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, এর ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার এর দিক কোন দিক হবে? জেড বরাবর, জেড মানে কে বা মাইনাস কে, তাই না? ইউনিট ভেক্টর মাইনাস কে, এটা বলে এরিয়াটা যদি লিখি, তাহলে এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার ধরো এবার আমরা 3 ডাইমেনশনাল কেস লিখি। হ্যাঁ, 3 ডাইমেনশনাল ক্ষেত্র ভেক্টর হলে কেমন হবে? ঠিক আছে, তো ধরো এরকম একটা আমার কাছে সমকোণী চৌক আছে। হ্যাঁ, এটার ক্ষেত্রে কি হবে? না, এর ক্ষেত্র ভেক্টর এইদিকে যাবে, এর ক্ষেত্র ভেক্টর এই পাশে, এটার ক্ষেত্র ভেক্টর এই পাশে, বুঝা যাচ্ছে? তারপরে এদিকে ক্ষেত্র ভেক্টর এদিকে, সব লম্ব করে থাকবে। এদিকে ক্ষেত্র ভেক্টর এদিকে, এই পাশেও ক্ষেত্র ভেক্টর থাকবে, তাই না? বাইরের দিকে, বাইরের তলে লম্ব পাবে থাকবে ক্ষেত্র ভেক্টর। এবার ধরো যদি গোলক হয় বা চোঙ, একটা চোঙ করলাম, এর ক্ষেত্র ভেক্টর কোন দিকে থাকবে? এদিকে থাকবে, এদিকে থাকবে, এই পাশে হতে পারে, এই পাশে হতে পারে। এটা প্রতিটা পয়েন্ট হবে, ঘুরে ঘুরে যাবে। যেমন আমার কাছে একটা আছে, দেখো এইটা চোঙের মতো, চোঙ আকৃতি, তাহলে এর ক্ষেত্র ভেক্টর এই পাশে থাকবে, হ্যাঁ, বা এদিকে থাকবে, এদিকেও থাকবে, এই পাশেও থাকবে। আর এই যে গোলীয় তল এর সঙ্গে এইভাবে থাকবে, প্রতিটা পয়েন্টে লম্ব ব্যবহার, ঠিক আছে? এটা ঘুরে ঘুরে, ঠিক আছে, চারদিকে থাকবে। হ্যাঁ, এটা সব দিকে আছে। তাহলে এইভাবে ক্ষেত্র ভেক্টর থাকবে, এক্স ওয়াই আর জেড, এটা লিখতে পারি। তাহলে এইভাবে ক্ষেত্র ভেক্টর গুলো থাকবে। হ্যাঁ, নোটটা লিখে নাও, লিখে দিয়েছি। কোন তলের ক্ষেত্রফলকে, কোন একটা তল, ধরো এখানে একটা তল আছে, এর ক্ষেত্রফলকে ভেক্টর হিসাবে বিবেচনা করা হয়। আমরা তলের ক্ষেত্রফলটাকে ভেক্টর হিসাবে বিবেচনা করি। ভেক্টর হিসাবে বিবেচনা করতে হলে আমার দুটো জিনিস দরকার, মান আর দিক। ভেক্টরকে নির্দেশ করতে হলে ওই ক্ষেত্রের উপর বাইরের দিকে একটা লম্ব টানতে হবে, বাইরের দিকে একটা লম্ব অঙ্কন করা হয়। চিত্রে ক্ষেত্র ভেক্টরকে ডিএস ক্ষেত্রের উপর অঙ্কিত লম্ব দ্বারা প্রকাশ করা হয়েছে। ক্ষেত্র ভেক্টর, ভেক্টরটা কোন দিকে? এদিকে। হ্যাঁ, সুতরাং দেখানো হয়েছে তলটির ভেক্টর হলো, এই তলটার ভেক্টর হলো কি? ডিএস এর মাথায় একটা, ঠিক আছে? এটা ভেক্টর ফল। তো ডিএস আর এন হচ্ছে নরমাল ভেক্টর, ঠিক আছে? এন ক্যাপ, এন ক্যাপ নরমাল ভেক্টর, এটা লিখুন। ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স কোন একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে যে বলরেখা বেরোবে, সেই সংখ্যাটা, যতগুলো বলরেখা লম্বভাবে বেরোবে সেই সংখ্যাটাকে আমরা বলবো কি? তড়িৎ ফ্লাক্স। যেমন ধরো
এখানে ধরো একটা প্লেট আছে, এই প্লেটের ভিতর দিয়ে 1 2 ধরো 3টে বক্ররেখা গেছে, ঠিক আছে। আরো কারো ভিতর দিয়ে কোনো একটা প্লেট আছে, ধরো এটার ভিতর দিয়ে ধরো 4টা বক্ররেখা গেছে। তাহলে এই থেকে এখানে তড়িৎ ফ্লাক্স বেশি, তাহলে তড়িৎ ফ্লাক্সটা বক্ররেখার সংখ্যার উপর নির্ভর করছে। যত বেশি বক্ররেখা হবে তড়িৎ ফ্লাক্স তত বেশি হবে। তড়িৎ ফ্লাক্সকে আমরা ফাই দ্বারা সূচিত করি। এটা কি রাশি? এটা কিন্তু স্কেলার রাশি, স্কেলার, এটা হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে, এটা স্কেলার রাশি। হ্যাঁ, এই প্লেটের ভিতরে বেশি বক্ররেখা যাচ্ছে, এটাই কম যাচ্ছে। তাহলে এখানে এ ফাই প্রপোর্শনাল টু কি হবে? বক্ররেখার সংখ্যার সঙ্গে সমান, তাই না? ফাই প্রপোর্শনাল টু বক্ররেখার সংখ্যা মানে ই, ই হচ্ছে প্রাবল্য, হ্যাঁ, ই এর সঙ্গে ই সমানুপাতিক। আবার ধরো এখানে একটা ছোট ক্ষেত্রফল ধরলাম, ঠিক আছে, এখানে বড় ক্ষেত্রফল ধরলাম, তাই না? এটা তো বোঝা যাচ্ছে যে এখানে 3টে ঢুকেছে আর এখানে বেশি ঢুকছে, তাই না? এখানে বক্ররেখার সংখ্যাটা বেড়ে যাচ্ছে, তাহলে ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, ফাই প্রপোর্শনাল টু এ। একটা বৃত্তাকার তল নিলাম, এই বৃত্তাকার তলের সঙ্গে অ্যাঙ্গেল করে আছে তড়িৎ বক্ররেখা মানে প্রাবল্যের দিক। তাহলে এখন ফ্লাক্স কত, তার মানে কত সংখ্যক বক্ররেখা লম্বভাবে এটা দিয়ে যাবে, এই তল দিয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে যদি একটা লম্ব আমি টানি এই তলের উপরে, ঠিক আছে, তাহলে এইদিকে কম্পোনেন্ট কত হবে? ই কস, এর থিটা হয় কস থিটা, ঠিক আছে। তাহলে ফাই কত? এটা ক্ষেত্রফল যদি এ হয় তাহলে এ ই কস থিটা, আমরা লিখতে পারি যে ই ডট, ঠিক আছে। এই ফর্মুলা, ফাইয়ের এই ফর্মুলা, তড়িৎ ফ্লাক্সের ফর্মুলাটা যখন ই সুষম থাকে, পরিবর্তনশীল যদি না হয়, সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা হবে ফাই সমান ই ডট। ধরো ই প্রাবল্য বিশিষ্ট একটা সুষম তড়িৎ ক্ষেত্র, এটা একটা ই প্রাবল্য বিশিষ্ট সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো ই প্রাবল্য বিশিষ্ট একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা বদ্ধ তল এস আছে, হ্যাঁ, অসমাকৃতি, ঠিক আছে, বদ্ধ তল এস আছে। টোটাল তড়িৎ ফ্লাক্স কত হবে এটা আমাকে বার করতে হবে। এটা বের করার জন্য আমরা করলাম কি, এখানে ছোট একটা ক্ষেত্রফল নিলাম ডিএস, এস এর মধ্যে ভেক্টর, কারণ আমরা জানি এস ডিএস এর ক্ষেত্রফল একটা ভেক্টর আছে, এখানে ক্ষেত্র ভেক্টর, ঠিক আছে, তার সঙ্গে প্রাবল্যের দিক থিটা। তাহলে তড়িৎ ফ্লাক্স কত হবে? তড়িৎ ফ্লাক্স ডি ফাই ইকুয়াল টু কত হবে? তো আমরা জানি যে ই ডট ডিএস, এটা। এবার এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা থাকে তাহলে ই ডিএস কস থিটা। এর পুরো তলটা যদি আমাকে তড়িৎ ফ্লাক্স বার করতে হয় তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন ডি ফাই, এটা ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এটা আমি লিখতে পারি, বা এটাকে লিখতে পারি ই ডিএস কস থিটা।
তাহলে এইটাই হচ্ছে ফ্লাক্সের সূত্র। হ্যাঁ, ফ্লাক্সের সূত্র কি দাঁড়াচ্ছে? ফাই ইকুয়াল আমরা প্রথমে দেখেছি ই ডট এ, এখন দেখছি এখানে যখন ই স্থির, হ্যাঁ, সুসমতল তৃতীয় জন্য ই টিএস কস থিটা, এটাও একটা ই ডট। তো আমরা ফর্মুলাটা দেখলাম ফাই ই এ কস থিটা এই ধরনের দেখেছি, বা ই ডট এ। তাহলে এখানে এর যে একক নিউটন পার কুলম, তাই তো? কুলমটাকে আমরা সি লিখি, সি টু দি পাওয়ার -1, আর এটা মিটার স্কয়ার। তাহলে এটা হচ্ছে এসআই একক। এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম, এমনিও লিখতে পারো নিউটন মিটার স্কয়ার পার কুলম, এটা এসআই। মাত্রা কি হবে? মাত্রা আমরা এর মাত্রা ই মানে ফোর্স বাই এই আধান, ফোর্স মানে বল, বল বাই আধান। বলটা হচ্ছে আমরা জানি এম এল টি টু দি -2, আধান I -1 T -1, আরে এ মানে এলস। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? এম এল কিউ টি টু দি পাওয়ার -3 I টু দি পাওয়ার -1, এটা হলো মাত্রা। এরপর আমরা দেখব যে বদ্ধ ক্ষেত্র কি? হ্যাঁ, তো বদ্ধ তল বলতে আমরা কি বুঝবো? মানে হাতটা ধরে এইভাবে, এই মুঠোটা এইভাবে করলাম, ফাঁপা করে গোলকের। তাহলে এই উপরের তলটা কি? বদ্ধ তল। হ্যাঁ, যেমন ধরো আমাদের একটা সমকোণী চৌকো আছে, এর উপরের তলটা, হ্যাঁ, এই 1 নম্বর 1 2 3 4 চারটা তল, এদিকে 5 আর 6, এই 6টা তল, এটা পুরোটা কি? বদ্ধ, পুরোটা মিলে বদ্ধ। ধরো একটা সুষম তড়িৎ, হ্যাঁ, এখানে আমি একটা ঘনক নিলাম, ঠিক আছে? ঘনক, ধরো ঘনকটা আঁকছি। এটা ঘন, এটা ই প্রাবল্যের এদিকটা ধরো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই। এবার এই দিক দিয়ে এই সারফেসটাকে আমি ধরলাম 1 নম্বর সারফেস, এই সামনেরটাকে 2 নম্বর, এদিকটাকে 3 নম্বর, এদিকে সারফেসটা 4 নম্বর সারফেস, উপরের সারফেসটা 5 নম্বর, আর নিচেরটা 6টা সারফেস। এখানে ফ্লাক্স কত হবে? না, এখানে ফ্লাক্স হবে যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে ক্ষেত্রফল কত? এ স্কয়ার। তাহলে এখানে ফ্লাক্স এই তলটা, হ্যাঁ, ফাই 1 দিচ্ছি, এখানে এর দিকে পাশে, আর এখানে ভেক্টর কোন দিকে? ক্ষেত্র ভেক্টর এই দিকে, এর ক্ষেত্র ভেক্টর এদিকে। তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 180। তাহলে এখানে হয়ে যাবে ই ইনটু কি হবে? এ, ক্ষেত্রফল এ যদি আমি লিখি ই ডট এ, তার মানে ই এ স্কয়ার কস 1 সমান হয়ে যাচ্ছে মাইনাস ই এ স্কয়ার মাইনাস ই এ স্কয়ার 5। এর 5 টু দ্বিতীয়টা, এটা কি আছে? এর ক্ষেত্র ভেক্টর এই পাশে, আর প্রাবল্য এদিকে। তাহলে এখানে ই ডট এ কত হচ্ছে? এখানে ই এ স্কয়ার cos 90, যার ভ্যালু 0। 5 থেকে কত হচ্ছে? এইটা এর ক্ষেত্র ভেক্টর এই পাশে,
আর প্রাবল্য ওইদিকে, তাহলে এখানে ই ডট এ কত, ই স্কোয়ার কস 0 ডিগ্রি, তার মানে ই স্কোয়ার। এবার 4 নম্বর যেটা ওই পাশে আছে, প্রবাহের এই দিকের সঙ্গে প্রাবল্যের দিকের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে। তো সেক্ষেত্রে 4 নম্বরটি কত হচ্ছে, ই ডট এ, তার মানে ই স্কোয়ার কস 90 ডিগ্রি, তার মানে 0। 5 নম্বর, 5ও দেখো 90 0, 6ও 0, তাহলে 5 0 6 0। এবার সব যদি আমি যোগ করে দিই, হ্যাঁ, টোটাল ফ্লাক্স কত, 4 5 6, দেখো মাইনাস ই স্কোয়ার, আসল তো 0 আছে, এইটা একটা প্লাস ই স্কোয়ার আছে, টোটালটা 0। তাহলে মোট ফ্লাক্স, হ্যাঁ, সুষম ক্ষেত্রে কোন ঘনবস্তুর, ঘনকাকৃতিত যে কোনো বস্তু হতে পারে, তার মোট ফ্লাক্স কত হবে, 0 হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। কি হতে হবে, সুষম ক্ষেত্র, প্রবাহটা তড়িৎ ক্ষেত্রটা হবে সুষম, প্রাবল্যটা হবে সুষম, ঠিক আছে, সুষম, পরিবর্তনশীল হয় চলবে না, সুষম যদি হয় তাহলে এটা। আরেকটা কি না, এই পরিবাহীতে বা বস্তুর মধ্যে, বস্তু যাকে বলছি, পরিবাহী বলছি বস্তু, হ্যাঁ, এই ঘনবস্তুর মধ্যে কোনো আধান থাকা চলবে না, ঠিক আছে, এর মধ্যে কোনো আধান থাকা চলবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, টোটাল ফ্লাক্স 0 হবে। হ্যাঁ, কিন্তু যদি আধান থাকে তাহলে কি হবে, তাহলে আমরা দেখুন কি হবে। আচ্ছা, আধান থাকার আগে আমি ধরে নিই যে এইটা থাকে, মানে এইটা পরিবর্তন হবে, তো যত আধান থাকলে কি হয়, যত দূরে যাবে তাহলে কি হয়, প্রাবল্যটা কমে যাবে, সামনে প্রাবল্য বেশি, দূরে প্রাবল্য কম, পরিবর্তন হবে প্রাবল্য। তো ধরো ই কিভাবে পরিবর্তনশীল, না ই নট এক্স স্কোয়ার, মানে এক্স এর দূরত্বের সঙ্গে ইটা পরিবর্তনশীল। এখন এখান থেকে এই দূরত্বটা যদি আমি এ ধরি, ঠিক আছে, তাহলে এখানে ফাই 1 কত হবে, সেক্ষেত্রে ফাই 1 ই ডট এ কত দাঁড়াবে, ই নট এক্স স্কোয়ার, মানে এখানে এক্স মানে এ, তাহলে ই নট এ স্কোয়ার, আর এ এটার ক্ষেত্রফল এ স্কোয়ার কস, এর ক্ষেত্র ভেক্টর কোন দিকে হবে, এদিকে হবে 1 cos x আছে, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস ই নট এ টু পাওয়ার 4। ফাই 2 কত হবে, ফাই 2 এই পাশে, তাই না, ফাই 2 এই পাশে আছে, আর প্রাবল্য দিকে এই পাশে, তাহলে টোটালটা কি হবে, 0 হয়ে যাবে, আগেরটাই করেছিলাম। ফাই 3 এটা কত হবে, একই দিকে দুটো, তাহলে ই ডট এ, তাহলে ই নট, এখানে এটা কত এ, আর এখানে এ 2a, তাহলে x এর জায়গায় 2a বসালে 2a হোল স্কয়ার, আর a স্কয়ার cos 0 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 e নট a টু দি পাওয়ার 4 এ কত হবে, সে 0 হবে, লম্ব আছে, 5 ও 0 হবে, 6 ও 0 হবে। এখানে সবগুলো যোগ করা হয়, ফাই 1 ফাই 2 ফাই 3 ফাই 4 ফাই 5, তাহলে এখানে কি হচ্ছে, 0 আর হচ্ছে না, দেখো মাইনাস ই নট a4 প্লাস 4 ই নট a4, তাহলে দাঁড়াচ্ছে কত 3 ই নট a4, তাহলে শূন্যটা হলো না। এবার একটা গোলক, এই গোলকের সেন্টারে কি আধান আছে, হ্যাঁ, প্লাস, তাহলে কি হবে না, এখান থেকে যে বড় রেখাগুলো বেরোবে,
সেগুলো গোলকের তল পৃষ্ঠতল থেকে লম্ব হয়ে বেরোবে। এর উপর একটা ছোট্ট অংশ আমি ধরলাম ডিএস, হ্যাঁ, তাহলে প্রাবলার দিক ই এইদিকে আর ক্ষেত্র ভেক্টরও ওইদিকে। তাহলে ডি ফাই কত এখানে? ডি ফাই ইকুয়াল টু ই ডট ডিএস, তার মানে ই ডিএস কস 0 ডিগ্রি। তাহলে ই ডিএস হল। এবারে এরকম ছোট 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 টুকরোতে ডিএস 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 করলাম। পুরোটা পেতে হলে কি হবে? ইন্টিগ্রেশন ফাই ইন্টিগ্রেশন ডি ফাই ইন্টিগ্রেশন ই ডিএস, এটা হবে। আচ্ছা, ই এর ভ্যালু তোমরা জানো 1/4 পাই এপসাইলন। আমি এপসাইলন হচ্ছে ই হচ্ছে, ইটাকে আমরা বলি আপেক্ষিক তড়িৎভেদ্যতা। ই হচ্ছে আপেক্ষিক তড়িৎভেদ্যতা কার? এই মাধ্যমটা, যে মাধ্যমে গোলকটা রাখা আছে। এবার ডিএস এটা পুরোটার ইন্টিগ্রেশন, পুরোটার ক্ষেত্রফল, পুরোটার ক্ষেত্র গোলকের ক্ষেত্রফল ব্যাসার্ধ যদি আর হয় এটা, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 4। আচ্ছা সরি, এর মানটা পুট করি, পুট করা হয়নি। কিউ বাই কিউ আধান আছে বাই আর স্কয়ার, আর গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। এখানে 4 পাই আর স্কয়ার, এটা হচ্ছে কিউ বাই এপসাইলন। এইটাই গসের থিওরাম, হ্যাঁ, যে মোট ফ্লাক্স কত হবে না কোন বদ্ধতলে মোট ফ্লাক্স, বদ্ধতল দ্বারা আবদ্ধ যে আধান তার 1/এপসাইলন গুণ, হ্যাঁ, এইটাই হচ্ছে গসের থিওরাম। এখান থেকে আমরা গস থিওরামে ঢুকে যাচ্ছি। এবারে জিরো তড়িৎ ফ্লাক্স বলতে কি বুঝো? জিরো তড়িৎ ফ্লাক্স, শূন্য তড়িৎ ফ্লাক্স কি? শূন্য তড়িৎ ফ্লাক্স মানে কোন পরিবাহীতে ধরো তড়িৎ বলরেখা ঢুকছে, আবার বেরিয়েও যাচ্ছে। যত সংখ্যক ঢুকবে তত সংখ্যক যদি বেরিয়ে যায়, তাহলে এখানে তড়িৎ ফ্লাক্স কত হবে? ভিতরে এর তড়িৎ ফ্লাক্স কত? 0। হ্যাঁ, এই যে বেরিয়ে যাচ্ছে এটাকে বলা হয় ধনাত্মক, ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। আর যেটা ঢুকছে সেটাকে বলা হয় ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। তাহলে মোট তড়িৎ ফ্লাক্স যদি সমান হয়, যতগুলো ঢুকছে ঠিক ততগুলোই বেরোচ্ছে, তাহলে তখন সেটাকে আমরা বলবো শূন্য, তার তড়িৎ ফ্লাক্স হয়ে যাচ্ছে